ভ্যাট ট্যাক্সের অত্যাচার বনাম বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রি ও বাইকার। এই কয়েকদিন আগে কিন্তু এই বিষয়ের উপরে একটা ভিডিও কিন্তু পোস্ট করেছিলাম। কেউ যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিয়েন। সেখানে কিন্তু আমি আমাদের কথা বলেছি, শুধু আমার নিজের কথা না, আমাদের বাইকারদের কথা বলেছি। আজকে কিন্তু ভিন্ন আরেকটা অ্যাঙ্গেলে আমাদের কথা বলার জন্য হাজির হয়ে গেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আর কোন কোন অ্যাঙ্গেলে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শোনার পর আপনার মনে হতে পারে আপনি মোটরসাইকেল কিনছেন নাকি সরকারের রাজস্ব দপ্তরের একটি আস্ত খনি কিনছেন। বাংলাদেশে একজন বাইকার যখন শোরুম থেকে একটি বাইক বের করেন তখন তিনি কেবল ইঞ্জিন আর চাকা কেনেন না, সাথে কেনেন কয়েক ডজন অদৃশ্য ভ্যাট আর ট্যাক্সের বোঝা। বাইক আপনার নিত্য প্রয়োজনীয় বাহন হতে পারে, কিন্তু সরকারের কাছে এটি একটি সোনার ডিম পাড়া হাঁস, যাকে জবাই না করে প্রতিদিন রক্ত চুষে রাজস্ব বাড়ানো হচ্ছে। আজকের ভিডিওতে আমরা ডিটেল ময়নাতদন্ত করব আমদানি থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত কোথায় কত শতাংশ টাকা আপনার পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে, এবং আইএমএফের শর্ত আমাদের পিঠ কতটা দেয়ালের সাথে ঠেকিয়ে দিয়েছে। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যদি একটি আস্ত তৈরি বাইক বা সিবিইউ বাইক বিদেশ থেকে আনতে চান, তবে আপনি অপরাধী না হয়েও অর্থদণ্ড ভোগ করবেন। কাস্টমস ডাটা এবং এনবিআর এর নীতিমালা অনুযায়ী সিবিইউ বাইকের ক্ষেত্রে কাস্টমস ডিউটি বা সংক্ষেপে সিডি 25%, একেবারে ফিক্সড। এরপরে সাপ্লিমেন্টারি ডিউটি, সংক্ষেপে এসডি, 165 সিসির উপরে গেলেই এটা 100% পর্যন্ত ছুঁয়ে ফেলে। এরপর আছে ভ্যাট, 15%। এটা ধাপে ধাপে কিন্তু বাড়ে। এরপরে এআইটি এবং এটি, আরও 10%। একটি সিবিইউ বাইকের মোট কর ভার প্রায় 160%। অর্থাৎ জাপানে বা ইন্ডিয়ায় যে বাইকের দাম 1 লাখ টাকা, বাংলাদেশে সেটি আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে 3 লাখ টাকা ছাড়িয়ে যায়। বাকি 2 লাখ টাকা কোথায় যায়? উত্তরটা অবশ্যই কিন্তু আপনার জানা আছে। এবার আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় টক অফ দ্য কান্ট্রি বিষয়ে। আইএমএফ শর্ত দিয়েছে জিডিপির 0.5% হারে অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। আর সরকারের সহজ সমাধানগুলোর মধ্যে একটি খুঁজে পেয়েছে বাইকারদের পকেটে। 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় মোটরসাইকেলকে প্রথমবারের মতন বার্ষিক অগ্রিম আয় করের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। 110 সিসি পর্যন্ত হয়তো ছাড় পেতে পারেন। আর যদি আরও বেশি খাওয়ার ধান্দা করে সেক্ষেত্রে কিন্তু 110 সিসিও ঘেচাং। 126 থেকে 165 সিসি 5,000 টাকা দিতে হবে প্রতি বছর। 165 সিসির উপরে 10,000 টাকা করে দিতে হবে প্রতি বছর। রাস্তা নেই, ড্রেনেজ নেই, ট্রাফিক ম্যানেজমেন্টের অবস্থা লারেলাপ্পা, কিন্তু ট্যাক্স নেওয়ার সময় সরকার ঠিকই 165 সিসির বাইককে বিলাসবহুল তকমা দিয়ে দিচ্ছে। 5 বছর একটি 250 সিসির বাইক চালালে আপনি সরকারকে শুধু ট্যাক্সই দেবেন 50,000 টাকা। অনেকেই ভাবেন বাইক তো কিনেছি 2 লাখ টাকায়, রেজিস্ট্রেশন 11, 12, 14, 15 বা 20, 21 হাজারে গিয়েই তো শেষ, বেঁচে গেলাম নাকি? কিন্তু গভীরে গিয়ে দেখুন, ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার অপেশাদার কার্ডের জন্য প্রায় 4,497 টাকা দিতে হচ্ছে, যার মধ্যে 15% সরাসরি ভ্যাট। আর আসলে কি আমরা সরকার নির্ধারিত 4,400 সামথিং টাকা দিয়ে কি ড্রাইভিং লাইসেন্স করতে পারছি? বিআরটি এর সিস্টেমের যা অবস্থা, তারাই বাধ্য করে আমাকে দালাল ধরার জন্য। আর দালাল কিন্তু তারা ঘরেই লালন পালন করে, এরকম অভিযোগ প্রচুর আছে। এরপর আছে রেজিস্ট্রেশন ফি, ডিজিটাল নাম্বার প্লেট ফি এবং ট্যাক্স টোকেন।
প্রতিটি ফিতে ভ্যাট যুক্ত আছে, অর্থাৎ সরকার আপনাকে লাইসেন্স দিচ্ছে না, বরং আপনি যে রাস্তা ব্যবহার করবেন তার জন্য আগে ভাগেই আগাম জরিমানা আদায় করে নিচ্ছে, কোনো উপায় নাই না দিয়ে। বিআরটিএতে গেলে মনে হয় আপনি কোনো সেবামূলক প্রতিষ্ঠানে নয়, বরং কোনো নিলাম ঘরে এসেছেন, যেখানে প্রতিটি কাগজের জন্য ভ্যাট আর ট্যাক্স দিতে হয়। সরকার বলে মেড ইন বাংলাদেশ প্রমোট করছে, কিন্তু বাস্তবতাটা কি? যারা এখানে সংযোজন করছেন বা সিকেডি করছেন, তাদেরও কিন্তু পার্টস আমদানিতে উচ্চ হারে ট্যাক্স দিতে হচ্ছে। ফলে লোকাল ম্যানুফ্যাকচারিং হওয়া সত্ত্বেও বাইকের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যাচ্ছে। যদি এই কর কাঠামো শিথিল করা হতো, তবে বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রি ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো বড় হতে পারত। কিন্তু উচ্চ করের কারণে আমরা এখনও 375 সিসির বৃত্তে বন্দী হয়ে আছি, যেখানে বিশ্বে কাজ করা হচ্ছে সুপার বাইক নিয়ে, হাজার হাজার সিসির বাইক নিয়ে, আর আমাদেরকে গলায় দড়ি দিয়ে রাখা হয়েছে 375 সিসি পর্যন্ত। আর এই 375 সিসি পর্যন্ত আনতে বাইক ইন্ডাস্ট্রির লোকজনকে কত কাঠখড় পোড়াতে হয়েছে, সে কিন্তু আরেক বিরাট ইতিহাস। এগুলা কিন্তু আমরা জানি। পরিশেষে বলতে চাই, মোটরসাইকেল বাংলাদেশে এই মুহূর্তে বিলাসিতা না, এটা একটা নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে দাঁড়িয়ে গেছে। অতি অল্প সংখ্যক মানুষের কাছে এইটা বিলাসিতা, কিন্তু যাদের কাছে এটা নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো হয়ে গেছে, তাদের চাপে ওই বিলাসী লোকজনকে কিন্তু খুঁজেও পাওয়া যাবে না, তারা সংখ্যায় খুবই অল্প। এই মোটরসাইকেল বর্তমান বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির হাতিয়ার। পাঠাও উবার চালক থেকে শুরু করে মধ্যবিত্তের অফিস যাতায়াতের একমাত্র ভরসা সাশ্রয়ী এই দুই চাকা। আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে যদি এই সাধারণ মানুষের বাহনটির উপরে করের পাহাড় চাপিয়ে দেওয়া হয়, তবে ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে। ট্যাক্স দিয়ে নাগরিক সুবিধা পাওয়া আমাদের অধিকার, কিন্তু ট্যাক্সের নামে পকেট কাটা ভারী অন্যায়। মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর হয়, আর তোষামদ সব সময় মান্যগণ্য জঘন্য কুৎসিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নীতি নির্ধারকদের কানের পর্দা ফেটে যায় বাইকারদের এই চিৎকারের শব্দে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।